হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। শুক্রবার শনিবার দুইটা দিন আসলে সবার যেমন কেটেছে তাতে আসলে ভালো থাকাটা একটু মুশকিল। সবাই আসলে আমরা আতঙ্কের মধ্য দিয়েই যাচ্ছি, আতঙ্কে আছি। মনে হচ্ছে কখন কি হয়ে যায়। শুক্রবারের ভূমিকম্পে এতটাই আতঙ্কিত হয়েছিলাম, আর তখন ভূমিকম্পের সময় শুধু একটাই কথা মনে হচ্ছিল যে এই তো বুঝি এখন সব কিছু ভেঙে আমাদের উপর পড়বে, এই বুঝি শেষ। আল্লাহ মাফ করুক, এমন কোনো পরিস্থিতিতে জানি আমাদের কাউকে পড়তে না হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। এখানে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম, লাল আটার রুটি, সুজি, ডিম পোস্ট, সবজি, সাথে চা ছিল। তো নাস্তা করে নেওয়ার পরে বারান্দায় এসেছিলাম, আর চারিদিকে বিল্ডিংগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ভাবছিলাম শুক্রবারে আল্লাহ চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে পারে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখানে এই যে একটি নয়নতারা ফুল দেখতে পাচ্ছেন, গাছ থেকে ফুলটা পড়ে অন্য একটা গাছের উপরে এমনভাবে বসে আছে, মনে হচ্ছে যেন এই গাছেরই ফুল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো সকালে এসে এটা দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আর এপাশে দুইটা মরিচ গাছ লাগিয়েছি, একটাতে ৫-৬টা মরিচ ধরেছে, কিন্তু গাছের পাতাগুলো যেন কুঁকড়িয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। সবসময় এমনটা হয়, মরিচ গাছ লাগালে গাছের পাতাগুলো কুঁকড়ে যায় অথবা মরে যায়। তো এবার তো একটু রোদ পাচ্ছে, বাহির দিকে লাগিয়েছি, তারপরেও কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তো বারান্দা থেকে এসে এখানে এই যে অনেক দিন যাবৎ কিন্তু ঘরের যে কাজ ওভাবে করছি না। একদিকে তো আপনাদের ভাইয়া একটু অসুস্থ হয়ে পড়েছিল, এটা তো আপনারা জানেন। আবার একদিকে হচ্ছে মেয়ের পরীক্ষা, অন্যদিকে আমিও কিন্তু খুব একটা বেশি যে সুস্থ এটা না। বেশ কিছুদিন যাবৎ আগে থেকে আমার পায়ের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল, বাম পায়ের গোড়ালিতে। তো ভেবেছিলাম হয়তো এটা হতে পারে ওয়েটের কারণে, বা হতে পারে যে সবসময় হাঁটাহাঁটি করি যার কারণে হতে পারে। তো ওইটা ভেবে আর ডাক্তারের কাছে ওভাবে যাইনি। তো এভাবে করতে করতে দেখা যাচ্ছিল ব্যথাটা আসলে বেড়েই যাচ্ছিল। পরে ডাক্তারের কাছে গিয়ে দেখানো হলো। দেখানোর পরে দেখা গেল যেটা হচ্ছে আমার পায়ের হাড়, গোড়ালির যে হাড় ওটা বেড়ে গিয়েছে। তো এখন আসলে ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি। তো ওষুধ খাওয়ার পর ব্যথাটা একটু হলেও কম অনুভব করছি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখানে এই যে বিছনাটা গুছিয়ে নেওয়ার পরে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। তো আসলে অনেক দিন যাবতই কিন্তু এইগুলো পরিষ্কার করা হচ্ছে না। তো আমার এই টেবিলটা কিন্তু ফোল্ডিং। বাসায় যেহেতু একদমই জায়গা কম, তাই আমি কিন্তু টেবিল বানানোর সময় এটা অর্ডার দিয়ে ফোল্ডিং করে বানিয়ে নিয়েছিলাম, যাতে করে যখন কাজ করব বা বাচ্চায় লেখাপড়া করবে তখন যাতে এই ফোল্ডিংটা নামিয়ে নেওয়া যায়। আর যখন এটার কাজ থাকবে না তখন যেন উপরে পাল্লাটা উঠিয়ে রাখা যায়। এভাবে করে রাখলে দেখা যায় যে জায়গাটা কম লাগে। আমার এই ফোল্ডিং টেবিলটা আমার বাসায় যারা আসে তারা সবাই খুব বেশি পছন্দ করে। আমার মতো যাদের ছোট বাসা, জায়গার খুব সমস্যা, তারা চাইলে কিন্তু এরকম ফোল্ডিং টেবিল বানাতে পারেন। তো টেবিলের কাজও হয়ে যাবে, ওদিক থেকে জায়গাটারও কিন্তু অপচয় হবে না। তো ওই রুমটা গুছিয়ে নেওয়ার পরে আরও একটা বেডরুমে চলে এসেছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ওদিকে কিন্তু খাটের উপরে যে অংশটা ছিল ওটাও ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে আলমারি ওয়ার্ডরোবগুলো একটু এক এক করে ঝেড়ে নিয়েছি। তো ড্রেসিং টেবিলে খুব বেশি যে কসমেটিক্স সেটা কিন্তু নেই, কারণ আমি তো একদমই সাজুগুজু করি না। আর এই যে আমার একটা শখের জিনিস ওভেন, এই ওভেনটা কিন্তু আমার অনেক শখের, অনেক শখ করে আমি এই ওভেনটা কিনেছি। তো আমি যতদিন যাবৎ বাসায় এসেছি, বাসার মানে সংসার জীবন শুরু করেছি, তখন থেকেই আমার যে শখটা বেশি ছিল সেটা ছিল আমার সংসারে একটা ওভেন থাকবে। তো এই যে সেই ওভেনটা কেনার পরে কিন্তু সেই শখের জিনিসটা অযত্নে পড়ে আছে, ওভাবে আসলে যত্ন করা হচ্ছে না। অনেক দিন পর সংসারটাকে একটু গুছিয়ে নিলাম, সেই সাথে আমার শখের ওভেনটাকেও পরিষ্কার করে নিলাম। অযত্নে অবহেলায় পড়ে থাকলে দেখবেন অনেক মূল্যবান জিনিসও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যত্ন করলে দেখবেন কম দামি জিনিসও কিন্তু অনেক দিন টিকে যায়। তো আসলে যে একটা কথাই আছে না, যত্নে রত্ন মিলে। একা হাতে একজন গৃহিণীকে সংসারের কত দিক যে সামলাতে হয় একটা গৃহিণী শুধু জানে। এই যে একদিকে যেমন সংসারের সব কাজ করছি, আরেকদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, আবার অন্যদিকে রান্নাঘরে কিন্তু রান্নাও চলছে। আসলে সংসারের একটা কাজ নিয়ে যদি বসে থাকি যে এটার পরে ওটা করব, এভাবে করতে গেলে এই ছোট জেনে কিন্তু আর পেরে ওঠা যাবে না।
এখানে এই যে আমার ছাত্রীকে পড়তে বসিয়েছিলাম, সে পড়ছে। আগে কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো, এখন কিন্তু সামনের দিকে ক্যামেরাটা ধরলেই ওর দিকে ও কিন্তু লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে চায় না। ভিডিও করতে নিলে বলবে আমার দিকে ক্যামেরা ধরবে না। তো লিখতে গিয়ে একটা লাইন ভুলে গিয়েছিল, সেটাই আমাকে জিজ্ঞেস করছিল। এখানে কিন্তু ছোট যে আলু আছে, লাল আলু, সেটা খোসা সহ ভাজি করছিলাম। তো ধনিয়া পাতা দিয়েছিলাম কিছু। ধনিয়া পাতাটা দেখছিলাম নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে আলু ভাজিতে দিয়ে দেই, তাহলে আর নষ্ট হবে না, খেয়ে নেওয়া যাবে। এখানে কিন্তু মাছটা কষিয়ে রেখেছি। শীতের দিনে তো গ্যাসের সমস্যা, গ্যাস থাকে না, যার কারণে আমি ভেবেছি সকাল সকাল উঠে যতটুক তাড়াতাড়ি দ্রুত সব কিছু করে নেওয়া যায়। ডালটা সিদ্ধ করে রেখেছি, মাছটা আগে কষিয়ে নিয়েছি। তো যতটুক আর কি রান্নাটা তাড়াতাড়ি আগানো যায়, এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে আর গ্যাসটাও কিন্তু কমে গিয়েছে। তরকারির যে পরবর্তী রান্না করব, মানে মাছটা তো শুধু কষিয়ে রেখেছি, সবজি দেইনি, লাউ দিয়ে মাছ রান্না করব, ওটা ইন্ডাকশনেই করতে হবে। চাইলে যখন মাছটা কষিয়ে রেখেছি তখন কিন্তু লাউ দিয়ে রান্না করে ফেলতে পারতাম, কিন্তু খুব বেশি সকালের দিকে রান্না করলে দেখা যায় দুপুরে খেতে খাবারটা ভালো লাগে না। আমি আসলে খেতে পারি না, যার কারণেই দেখা যায় যে 12:30 বা 12টার দিকে তরকারিটা রান্না করি আমি। মাছ কষানো থাকলে তরকারি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো এই যে এখানে লাউটা কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। একটা লাউয়ের দাম 100 টাকা। আসলে কি খাবো ভেবেই পাই না। সবজির বাজারে গেলে পুরো মাথা ঘুরে যায়। রান্নাঘরে যখন রান্না করছিলাম, বেডরুম থেকে একটা হঠাৎ করে শব্দ আসে। তো এই শব্দ পেয়ে আমার মেয়ে কিন্তু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ও ভাবছিল আবারও ভূমিকম্প হচ্ছে। তো বেডরুমে গিয়ে দেখি যে আমার যে একটা মাটির ফুলদানি ছিল, তো ওটা কিন্তু টুল থেকে পড়ে ভেঙে গিয়েছে। তো এটা আসলে ঠিক জায়গায় মতো মনে হয় বসানো ছিল না, যার কারণে পড়ে ভেঙে গিয়েছে। তো ফুলদানিটা কিনেছিলাম খুব শখ করে। তো কি আর করা যাবে, যেহেতু ভেঙে গেছে কিছু করার নেই, ফেলে দিতে হবে এখন। আসলে ভাঙা জিনিস সংসারে ব্যবহার করতে নেই, যার কারণে কিন্তু এটা চাইলে হয়তো ঠিক করা যেত। আমি আর এটা জোড়ালাম না, ফেলেই দিলাম। তো এখানে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাছগুলোকে পিস করে নেওয়ার কারণ আছে। এই মাছগুলো যখন বাটিতে বেড়ে দিব লাঞ্চ বক্সে, তো লাঞ্চ বক্সে আস্ত মাছগুলো দিতে গেলে ভেঙে যাবে, যার কারণে আমি পিস করে নিয়েছি। শীতের তরকারি মানেই ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া যেন শীতের মধ্যে আসলে তরকারি কল্পনা করাই যায় না। বিশেষ করে লাউ, সিম, বেগুন এইসব তরকারিতে ধনিয়া পাতা না থাকলে মনে হয় যে তরকারির আসল স্বাদ পাওয়া যায় না। আবার অনেকেই কিন্তু ধনিয়া পাতাটা খেতে চায় না। যেমন আমার আব্বা, আমার দাদাও খেতে পারতো না। এরা ধনিয়া পাতা খেতে পারে না। আমার মেয়েকেও দেখতে পাচ্ছি, সেও কিন্তু ধনিয়া পাতাটা তরকারিতে দিলে বলে, এই যে ধনিয়া পাতা দিয়েছো, আমি এখন খেতে পারছি না। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।